টিউশনিতে আগের দিনের বাসি খাবার নাস্তা হিসাবে দিয়ে যায় স্টুডেন্টের মা। এটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। তাই মনের কষ্ট আড়াল করতে না পেরে স্টুডেন্ট সোহানকে বললাম, এখানে আমি পড়াতে আসি, নাস্তা খেতে না। তোমাকে পড়ানোর বিনিময়ে আমি সম্মানই পাই, তাই তোমাদের আলাদা করে নাস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সোহান আমার কথা শুনে মাথা নত করে বসে রইল। এই খাবারটা যে বাসি সেটা দেখেই বোঝা যাচ্ছে, সেই সঙ্গে কিছুটা গন্ধ করছে। তাছাড়া গতকাল সোহানকে পড়ানোর সময় জেনে গিয়েছিলাম তাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। এটা নিয়ে তারা ভাই বোনরা খুব খুশি। এই বিরিয়ানি গতকাল রান্না হলো, অথচ তারা গতকাল দেয়নি, তবে আজ দিল। কারণ হয়তো এই খাবারটা এখন খাওয়ার অনুপযোগী হয়ে গিয়েছে। সোহানের মাথা নত করা দেখে আমি তাকে শান্ত গলায় বললাম, পড়ায় মনোযোগ দাও। সোহান মাথা নাড়িয়ে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। বাসি বিরিয়ানির দিকে দ্বিতীয়বার আমার চোখ পড়তে মনটা বিষণ্ণ হয়ে উঠল। নিজেকে অনেকটা ছোট মনে হতে লাগলো। টিউশনি করাই বলে কি মানুষ নই? আত্মসম্মান নেই? একজন গৃহশিক্ষক তাদের কাছে এতটা নিচু যে বাসি খাবার তাকে নাস্তা হিসেবে দেওয়া যায়? এসব চিন্তা মাথায় আসতে শুরু করলো। এই মুহূর্তে ইচ্ছে করছে টিউশনি ছেড়ে চলে যেতে, কিন্তু সেটাও পারবো না। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমির কাছে এই টিউশনি অনেক গুরুত্বপূর্ণ। তাই তো নিজের অসম্মান হচ্ছে যেন টিউশনি ছাড়ছি না। এসব ভাবনার মাঝে সোহান বলল, স্যার সরি। আমি সোহানের দিকে তাকাতে দেখলাম সে কাঁদো কাঁদো মুখে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ জুড়ে তার মায়ের আমার সঙ্গে করা ব্যবহারের অপরাধ বোধ স্পষ্ট ফুটে উঠছে। এটা দেখে ভালো লাগলো, সে যে তার বাবা মায়ের মতো হয়নি। এটা শিক্ষক হিসেবে ভালো লাগার, সোহানের মুখে ফুটে ওঠা অপরাধ বোধ এটাই জানান দিচ্ছে সে জানে এই বাসি খাবারটার যোগ্য তার শিক্ষক নয়। তবে সোহানের মুখে এই অপরাধ বোধটা দেখতে ইচ্ছে করছিল না। তাই দ্রুত তাকে পড়ানো শেষ করে বের হয়ে আসলাম। সোহানদের ঘর থেকে বের হবার সময় শুনতে পেলাম সোহান উচ্চ শব্দে তার মাকে ডাকছে। আমি বাড়ি ফিরতে বাবা আমার মুখের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললেন, এই মাসে ঘরে কোনো টাকা দিবে না? বাবার এই কথা শুনে আমি একটি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বললাম, টিউশনি থেকে এখনো বেতন পাইনি, পেলে দিয়ে দিব। ও, তা টিউশনি করে সারা জীবন কাটাবে নাকি? বাবার এই কথা জবাব না দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে জবাব দিলে আবার সে একই কথা শুনতে পাবো। তবে আমি চুপ করে থেকেও বিশেষ লাভ হলো না। বাবা পিছন থেকে রাগান্বিত গলায় বলে, কোনো কথা বলে জবাব দাও না। খুব বড় কিছু ভাবো নাকি নিজেকে? ভাববাই তো, এত এত খরচ করে তোমাকে পড়ালেখা শেষ করালাম, এ আশায় যে শেষ বয়সে আমার পাশে দাঁড়াবে। ফলাফল কি? সে তো গত 3 বছর ধরে বেকার ঘুরিয়ে বেড়াচ্ছ। কয়েকটা নামমাত্র টিউশনি করিয়ে মাসে হাতে দাও কোনো রকম 2 পয়সা। এত বড় একটা সংসার টেনে নিয়ে যেতে আমার যে কত কষ্ট হচ্ছে বা হয়, এটা বুঝো? এখন তো মনে হয় তোমাকে এত কষ্ট করে মাস্টার্স পাস না করে ছোটবেলায় কাজে দিয়ে দিলে অন্তত আমার দুটো লাভ হতো। অন্তত আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা অন্ন নষ্ট হতো না। বাবা একের পর এক কথা বলেই যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে দিই। মা ভেতর ঘর থেকে বাবার এসব কথা শুনে বুঝতে পারেন আমি এসেছি। তাই মা ছুটে আসে, বাবাকে থামায়। মা শান্ত গলায় বলে, তুমি একটু চুপ করো। রোজ রোজ একই কথা বলে পাও কি? রোজ রোজ এক কথা বলি, তাও তো তোমার ছেলের কানে যায় না। সারা দুনিয়ার মানুষ চাকরি পাচ্ছে, তোমার ছেলে পাচ্ছে না কেন? ওর ক্লাসের রাজুর সঙ্গে দেখা হলো, ছেলেটা গর্দভ ছিল, সেই ছেলেও সরকারি চাকরি পেয়েছে। তোমার ছেলে করছেটা কি? এই নাকি ক্লাসে টপার ছিল। এই কথা শুনে মা বারবার বাবাকে থামতে বলছে। বাবা চুপ করছে না। অন্যদিকে আমি ঘরের মধ্যে কানে তুলো গুজে রেখেছি। কি করব? এত ভালোভাবে সবগুলো চাকরির পরীক্ষা দেওয়ার পরও ভাইবা থেকে রিজেক্ট হচ্ছি। এখানে আমার কি দোষ? চাকরি যে একেবারে পাচ্ছি না তা নয়,
কিন্তু যেগুলো পাচ্ছি সেগুলোতে বেতন কম, সেই সঙ্গে সম্মানও নাই। এত পড়ালেখা শেষে এমন এক চাকরি মেনে নিতে পারছি না। একদিকে ভালো চাকরির ইন্টারভিউতে অসফল হচ্ছি, অন্যদিকে ঘরের মধ্যে বাবার কথা। সব মিলিয়ে জীবনটা শেষ। আমার আর ভালো লাগছে না। এমন সময় সোহানের মায়ের নাম্বার থেকে কল আসে। তার কল দেখে কিছুটা অবাকই হলাম। কলটি রিসিভ করতে সোহানের মা বলে উঠল, কাল থেকে আর এসো না, আমরা সোহানকে অন্য স্যারের কাছে দিয়েছি। মানে? কিন্তু কেন? আন্টি, আমি কি কোনো ভুল করেছি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে একটি টিউশনি বাদ মানে অনেক কিছু আমার কাছে। সবচেয়ে বড় কথা, সোহানের বাবা বেশ ভালো অবস্থানে চাকরি করতেন, বেতনটাও মোটা অঙ্কের দিতেন। এই টিউশনি চলে যাওয়া মানে আমার অনেক লস হওয়া। এটা হারালে নতুন টিউশনি খুঁজে পেতে প্রচুর বেগ পেতে হবে। সেই সাথে ঘরেও টাকা দিতে পারবো না। বাবা টাকা না পেলে আরো কথা শোনাবে। সব মিলিয়ে বেশ সমস্যায় পড়তে হবে আমাকে। এসব ভাবনার মাঝে সোহানের মা বলে, তোমার মতো ছোট লোক দিয়ে আমি আমার ছেলেকে পড়াবো না। কত ভালোবেসে নাস্তা দিই, আর তোমাদের মতো কিছু ছোট লোক থাকে সেই নাস্তার বদনাম করে। এই কথা শুনে আমি হতবাক হলাম। আমি তো তেমন কিছুই বলিনি। বুঝতে পারলাম আমি চলে আসার পর হয়তো সোহান এই বিষয় নিয়ে কথা বলেছে। তাই আমি আন্টিকে বোঝাতে বললাম, আন্টি, আমি তো কিছুই বলিনি। দেখুন আন্টি, এই টিউশনিটা আমার ভীষণ প্রয়োজন। দয়া করে এভাবে হুট করে আমাকে বাদ দিয়ে দিবেন না। তোমাদের মতো ছোট লোকের টিউশনিও দরকার, আবার স্টুডেন্টের কাছে তার বাবা মাকে ভিলেন বানানো জরুরি। খেতে পাও না, তাই দয়া করে মাঝে সাঝে খেতে দিই, সেটা নিয়েও কমপ্লেন। তুমি ভাবলে কিভাবে তোমার মতো ছোট লোকের কাছে আমি আমার ছেলেকে পড়াবো? জীবনেও না। পরে দেখা যাবে আমার ছেলেও তোমার মতো ছোট লোক হয়েছে। সোহানের মায়ের এত বাজে কথা শোনার পরও আমি করুণ গলায় বললাম, আন্টি প্লিজ, এভাবে মাঝপথে আমাকে বাদ দিবেন না। আমার টিউশনি প্রয়োজন। তাছাড়া মাঝপথে নতুন টিচার দিলে সোহানের অসুবিধা হবে। সোহানের অসুবিধা আমি বুঝে নিব। তোমার বিকাশে গত মাসের বেতনটা পাঠিয়ে দিব। কাল থেকে আর আসার প্রয়োজন নেই। একটু থেমে এবার সোহানের মা যা বলে তা শুনে আমারও মাথা গরম হয়ে যায়। সে বলে, তোমাদের মতো ছোট লোকদের এতদিন বাড়িতে ঢোকার সুযোগ দিয়েছি, এই অনেক। আর নয়। আমি চাই না টাকা নেওয়ার বাহানায় হলেও তোমার মতো ছোট লোকের আমার বাসায় পা পড়ুক। তাই বিকাশে সব টাকা মিটিয়ে দিব। আমি এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। সেই সাথে বুঝে গিয়েছি তারা আমাকে আর রাখবেও না। যেখানে টিউশনিটা থাকবে না, সেখানে এভাবে অপমানিত কেন হব? তাই রাগ নিয়ে বললাম, ভদ্র ভাষায় কথা বলবেন। ছোট লোক বলে বারবার আপনি নিজের নিচু মনের পরিচয় দিচ্ছেন। নেহাত আমার টিউশনি প্রয়োজন, তাই আমি চুপ করেছিলাম। তার মানে এটা নয় আপনি একজন টিচারের সঙ্গে যা তা ব্যবহার করবেন। যে খাবারটা আপনাদের বাড়িতে কারো খাওয়ার উপযোগী হয় না, সেটা আপনি টিউশন টিচারকে দিবেন। আপনার বাড়িতে চাকরের কাজ করতে যায় না যে এমন আচরণ করবেন। তাছাড়া একজন চাকরের সঙ্গে ওই আচরণ করা ভদ্র মানুষের পরিচয় নয়। আপনাদের মতো কিছু নিচু মানসিকতার বাবা মায়ের জন্যই তাদের সন্তানরা সঠিকভাবে মানুষ হতে পারে না। আপনাদের জন্য তাদের জীবনটাও নষ্ট হয়। আমার তো এখন নিজের উপর লজ্জা হচ্ছে যে দারিদ্রতা এবং বেকারত্ব আমাকে এমনভাবে গ্রাস করেছে যে আমি আপনাদের বাড়িতে এতদিন অবধি সব সহ্য করে টিউশনি করেই গিয়েছি। আমি আমার কথা সমাপ্ত করতে না দিয়ে সোহানের মা ফোন কেটে দেয়। হয়তো প্রচন্ড রাগ হয়েছে তার, তবে তার রাগ নিয়ে আমি ভাবছি না, বরং খুশি লাগছে। মনের মধ্যে জমে থাকা কিছু কথা যে তাকে বলতে পেরেছি, এটা ভেবেই খুশি লাগছে। যদিও সবটা বলতে পারিনি, আজ বেকার বলে তার সবকিছু সহ্য করে পড়িয়ে গিয়েছি। নয়তো সেদিনই টিউশনি ছেড়ে দিতাম, যেদিন দেখলাম সোহানের মা তার বাড়িতে অতিথির জন্য ভালো রান্না হয়েছে বলে গেট থেকে তাড়িয়ে দিয়েছিল, ভেতরে ঢুকতে অবধি দেয়নি। সে সেদিন বলেছিল,
সোহান অসুস্থ, আজ পড়বে না, তুমি যাও। আমি ভাবছিলাম অসুস্থ যেহেতু সেহেতু দেখে যাই, কিন্তু তিনি ভেতরে যেতে দেননি। পরবর্তী দিন সোহানকে পড়াতে গিয়ে আসল ঘটনা জানতে পারি। সেদিন আত্মসম্মানের কথা ভেবে চাইলেই ছেড়ে দিতে পারতাম, ইচ্ছেও ছিল, কিন্তু বাড়িতে আসতে যখন শুনলাম ঋণের টাকা শোধ করা নিয়ে বাবা মা বেশ চিন্তিত। তারা চিন্তিত এই জন্য যে আমার চাকরি নেই। এত ঋণ কতদিনে তারা শোধ করতে পারবে? মাস শেষে আমার দেওয়া কয়টা টাকাই তাদের ভরসা, অন্তত কিছু সাহায্য হয়। এই কথা জানার পরই অপমান নিজের মনের মধ্যে গিলে নিলাম। চুপচাপ পরের দিন টিউশনিতে গেলাম। যাই হোক, সোহানের টিউশনি বাদ হয় বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। সেই সাথে আগামীকাল একটি চাকরির পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, সেটা নিয়েও মনের মধ্যে আশা জাগছিল। সব ভালোই হয়েছে, এখন জানি না ফলাফলে আমার ভাগ্যে কি লেখা আছে। এসব নিয়ে চিন্তিত হয়ে পড়তে সেই মুহূর্তে মায়ের চিৎকার কানে ভেসে এলো। মা চিৎকার দিয়ে বলছে, শান্ত। মায়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা আমাকে দেখে কান্না করে দিল। অস্থির হয়ে বলে, দেখ না শান্ত, তোর বাবা কেমন করছে। আমি ভালোভাবে লক্ষ্য করতে দেখলাম বাবা বুকে হাত দিয়ে কেমন একটা করছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা এবং বোন বাবার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ছে। আমি তৎক্ষণাৎ গাড়ি ঠিক করতে চলে গেলাম। দ্রুত বাহির থেকে একটা গাড়ি নিয়ে এসে বাবাকে ধরে গাড়িতে তুললাম। মা এবং আমি বাবাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। বোনকে বাড়িতে রেখে গেলাম। বাবাকে হাসপাতালে নিলে জানা যায় প্রেসার বেড়ে গিয়েছে। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হয়। তবুও ডাক্তার দুদিনের জন্য হাসপাতালে রাখার পরামর্শ দিল। সে অনুযায়ী আমরা হাসপাতালে ভর্তি করালাম। বাবা কিছুটা সুস্থ হওয়ার পরও মা কান্না করছে। আমি এটা দেখে শান্ত গলায় বললাম, বাবার কিছু হবে না, তুমি এভাবে কান্না করো না মা। মানুষটাকে কত করে বললাম, এত চিন্তা করো না, এত চিন্তা করো না, তাও মানুষটা শুনে না। সারাদিন এই সেই চিন্তা করতে থাকে। এই কথা বলে মা মনমরা গলায় আমাকে বলে, বাবা একটু দেখ না, একটা চাকরি জোগাড় করতে পারিস কিনা। তুই একটা চাকরি পেলে তোর বাবার চিন্তাটা কিছুটা কমতো। মেয়েটার বিয়ে নিয়েও প্রচুর ভাবে। চেষ্টা করছি মা, এটা বলে আমি একপাশে চলে আসলাম। হাসপাতালের বিল, ঔষধ খরচ সব মিলিয়ে বেশ কিছু টাকা লাগবে। সোহানের মা এখনো বিকাশে কোনো টাকা পাঠায়নি, তাই বাধ্য হয়ে আমি ফোন দিলাম। প্রথমবার কেটে দিল, দ্বিতীয় আবার দিতে ধরে বলল, কি সমস্যা? আন্টি, গত মাসের বেতনটা তো এখনো পেলাম না। আমি যথেষ্ট ভদ্র ভাষায় কথা বললাম, কিন্তু সে ভদ্র থাকলো না, বরং রাগান্বিত গলায় বাজেভাবে বলল, বেতন? তোমাকে আমি বেতন দিব? তুমি এমন ব্যবহার করার পরও? অসম্ভব। বরং আমি তোমার নামে মানহানির মামলা করব। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি অনুরোধ করে বললাম, আপনি মামলা করলে করেন, আপাতত অনুরোধ করছি, দয়া করে আমার টাকাটা দিন। আমার বাবা ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি। তো তোমার বাবা হাসপাতালে ভর্তি, তো আমি কি করব? আমি কোনো টাকা পাঠাতে পারবো না। তোমার মতো ছোট লোক একটা সন্তান জন্ম দেওয়াই তোমার বাবার এভাবে হাসপাতালে টাকার অভাবে বিনা চিকিৎসায় মরা প্রাপ্য ছিল। এই কথা শুনে আমি রেগে গেলাম, তবুও নিজেকে সামলে ফোন কেটে দিলাম। আমি বুঝে গেছি এত সহজে এখন তার থেকে টাকা পাওয়া যাবে না। তাই সময় নষ্ট না করে অন্য এক স্টুডেন্টের বাবাকে ফোন করলাম। সে ফোনটা ধরতে আমি বললাম, আঙ্কেল, আমার বেতনটা বিকাশে পাঠালে ভালো হয়। আমার বাবা অসুস্থ, এখন টাকাটা প্রয়োজন, এখন দিতে পারবো না। এই এক কথা বলে সে ফোন রেখে দিল। বিষয়টি আমার হজম হলো না। আমি আবারও ফোন করলাম। এবার ফোন কেটে দিল। তার এমন আচরণ দেখে আমি ভীষণ অবাক হলাম। মানুষ এত খারাপ? আমি তো আমার প্রাপ্য চেয়েছি। তাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইনি। এরা এমন মানুষ যে টিউশন টিচারকে মানুষই মনে করে না। আমার মতো মধ্যবিত্ত টিচারকে তো একদমই নয়। এই দুনিয়ায় মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই বোধহয় ভুল ছিল। হ্যাঁ, চরম ভুল ছিল।
আরো একজন স্টুডেন্ট রয়েছে, কিন্তু তাদের ফোন দিব কিনা ভাবছি, যেহেতু দুজন স্টুডেন্টের অভিভাবকের থেকে এমন আচরণ পেয়েছি। তবে এই স্টুডেন্টের অভিভাবকের মনোভাব ততটা খারাপ নয়। কখনো সেরকম কিছু অনুভব করিনি, তাই ভাবলাম একবার ফোন দিয়েই দেখি। ফোন দিলাম, কিন্তু ধরল না। এবার সব টিউশনি টাকার আশা ছেড়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিলাম। হাসপাতালের বাইরে এসে হতাশ হয়ে বসে পড়লাম। এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছি না। পকেটে মাত্র ৩২০ টাকা আছে। বেশ কিছুক্ষণ চিন্তা করে বন্ধুদের কাছে ধার চাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই মুহূর্তে ফোনটি বেজে উঠল। ফোনে তৃতীয় স্টুডেন্টের অভিভাবকের কল দেখে কিছুটা আশার আলো খুঁজে পেলাম। ফোন ধরতে ওপাশ থেকে সাদিয়ার মা বলে, সরি স্যার, তখন ফোনের পাশে ছিলাম না, তাই ধরতে পারিনি। না না, সমস্যা নেই। আমি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কথাটি বললাম। সাদিয়ার মা বলে, হ্যাঁ এবার বলুন, তখন ফোন দিলেন কেন? কোনো দরকার? সাদিয়ার পড়ালেখা নিয়ে কিছু বলবেন? না, আসলে আমার বাবা হাসপাতালে ভর্তি। গত মাসের বেতনটা দিলে ভালো হতো। এখন বিকাশে পাঠালে আমার অনেক উপকার হতো। কোনো রকম ভনিতা ছাড়াই কথাগুলো বললাম। এটা শুনে সাদিয়ার মা লজ্জিত হয়ে বলে, ওহ, ইস, সরি স্যার, আমার তো বেতনের কথাটা মাথায় ছিল না। সাদিয়ার বাবাকে বলা হয়নি। তবে চিন্তা করবেন না, আমি এখনই সাদিয়ার বাবাকে টাকাটা আপনার নাম্বারে বিকাশ করতে বলছি। এই কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণে বোধহয় বুকের উপর দিয়ে একটা বোঝা নেমে গেল। সাদিয়ার মাকে ধন্যবাদ জানাতে সে বলে, আপনার বাবা এখন কেমন আছে? কি হয়েছে? আমি সব কথা খুলে বললাম। সে আমার বাবার জন্য দোয়া প্রকাশ করলো, অতঃপর ফোন রেখে দিল। তার কয়েক মিনিটের মাঝে ফোনে ২ মাসের বেতন এলো। এবার সাদিয়ার বাবা ফোন দিল। আমি ফোনটা ধরতে সে বলল, স্যার কেমন আছেন? বেতন পেয়েছেন? হ্যাঁ, কিন্তু মনে হয় ভুল করে ১ মাসের টাকা বেশি পাঠিয়েছেন। না, ভুল হয়নি। আমি চলতি মাসে টাকাটা পাঠিয়ে দিলাম। শুনলাম আপনার বাবা অসুস্থ, হাসপাতালে আছেন। কত কি লাগে বলা যায় না। তাই সাদিয়ার মা বলল এই মাসের টাকাটাও দিয়ে দিতে। সাদিয়ার বাবা মায়ের এই আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও রয়েছে। এই সাদিয়ার বাবাও আমাদের মতো মধ্যবিত্ত। আমি যতদূর জানি, একসাথে ২ মাসের টাকা দেওয়ার মতো সামর্থ্য তার নেই। বরং এই টাকাটা দেওয়ায় তার সংসার চালাতে অসুবিধা হয়ে যাবে। তবুও কিছু না ভেবে এক মুহূর্তে দিয়ে দিল। আর আমি ২জন স্টুডেন্টের অভিভাবকের থেকে টাকা না পেয়ে এদের নিয়েও নেতিবাচক চিন্তা করেছি। যদিও এখানে আমার দোষ নেই, দোষ আমার ভাগ্যের, যেটা হতাশ হয়ে চিন্তিত হয়ে তাদের না চাইতেও খারাপ ভেবেছে। এটা আমার দোষ, তাই তো আস্তে করে বললাম, সরি। অতঃপর ফোন রেখে টাকা তুলতে চলে গেলাম। হাসপাতালে যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করে মাকে বললাম, শিমু বাড়িতে একা আছে, আমি যাই, ওকে গিয়ে মামাদের বাড়ি রেখে আসি, নয়তো একা একা ভয় পেয়ে যাবে। মা সম্মতি জানালে আমি বাসায় চলে আসলাম। বোনকে মামার বাড়ি রেখে আবার হাসপাতালে চলে আসলাম। পরবর্তী দিন সকালে অনেক আশা নিয়ে ফলাফল দেখলাম। প্রতিবারের মতো এবারও হতাশ হলাম। চাকরিটা এবারও হয়নি। এবার আমি ব্যর্থ। এই ব্যর্থতাকে লুকাতে হাসপাতাল থেকে এক বন্ধুর বাড়ি চলে আসলাম। তার কাছে বসে জীবনের হতাশা নিয়ে কথা বললাম। এক পর্যায়ে বললাম, ভালো জবের আশা এবার ছাড়তে হবে। বুঝলি রতন, তুই দেখ তোর সঙ্গে আমাকে কল সেন্টারে জব দিতে পারিস কিনা। রতন এই কথা শুনে কিছুটা ভাবনায় পড়ে গেল। তার চিন্তিত মুখ দেখে আমি বললাম, কি ভাবছিস? এখানে অনেক ঝামেলা আছে রে, তুই সামলাতে পারবি? তাছাড়া বেতন কম, এই বেতনে চালাতে পারবি? না, এজন্যই ভাবছি টিউশনি ছাড়বো না, অফিস শেষে টিউশনি করিয়ে নিব, সব মিলিয়ে পুষিয়ে নেওয়া যাবে। আমার এই কথায় রতন অদ্ভুত ভাবে আমার মুখের দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে, সবটা এত সহজ হবে না।
এই জব করার পর তোর আবার টিউশনি করার এনার্জি থাকবে না রে। তুই চিন্তা করিস না, একটু জবের ব্যবস্থাটা করে দে, তারপর আমি সামলে নিব। আমাদের মধ্যবিত্তদের এত ভাবলে চলে না রে। পারবো না বলতে নেই, আমাদের পারতেই হবে। এতদিন উল্টো ভালো জবের আশা অন্য কোনো জব না নিয়ে ভুল করেছে। এখন বুঝতে পারছি, বাবাকে এবার কাজ থেকে মুক্তি দিতে হবে। পুরো সংসারের দায়িত্বটা বুঝে নিতে হবে। শান্তর মুখে এই কথা শুনে রতন মাথা নাড়ায়। আসলেই তাদের মধ্যবিত্তদের সব মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়। তাই তো রতনও মানিয়ে চলছে। কয়েকদিন কেটে গেল, বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো। ডাক্তার কয়েকদিন বিশ্রাম নিতে বলল, তবে বাবা সে কথা শুনলেন না। সে হাসপাতাল থেকে এসেই পরের দিন কাজের উদ্দেশ্যে, অর্থাৎ তার অফিসে যাওয়ার জন্য তৈরি হলেন। বাবা একটি বেসরকারি কোম্পানিতে সাধারণ একটি পোস্টে জব করেন। সকালে বাবাকে অফিসের উদ্দেশ্যে বের হতে দেখে আমি থামলাম। শান্ত গলায় বললাম, বাবা, তোমাকে আর অফিসে যেতে হবে না, চাকরিটা ছেড়ে দাও। সংসার আমি সামলে নিব। কতটা সামলে নিবা সেটা আমি ভালোই জানি। তাই তো এত বড় একটা শিক্ষিত ছেলে থাকতে আবার নতুন করে চাকরি করতে হচ্ছে। তোমার পিছনে টাকাগুলো অপচয় না করে যদি জমাতাম, তাহলেও অন্তত আজ চাকরি করতে হতো না, ঘরে বসে থাকতাম। বাবার এই কথা শুনে মাথা নত করে ফেললাম। বাবা সেটা দেখেও কোনো ভাবান্তর না দেখিয়ে বললেন, কয়দিন অফিস যায়নি খবর আছে? আজ যেতেই হবে। এটা বলে ঘরের বাহিরে পা রাখলেন। আমি চুপ করে রইলাম। বাবা পিছন ঘুরে আমার মুখের দিকে এক পলক তাকিয়ে বললেন, যেদিন ভালো চাকরি পাবা সেদিন বইল চাকরি ছাড়ার কথা, সেদিন ছেড়ে দিব। এই কথা বলে বাবা আর দাঁড়ালেন না, সে চলে গেলেন। এটাই মধ্যবিত্ত জীবন, যেখানে অসুখ বাধা হতে পারে না। বাবার কথা শুনে কষ্ট পেল মাঝে মাঝে, যখন তার দিক দিয়ে ভাবি তখন উপলব্ধি করতে পারি সে ঠিক, কিন্তু আমার কি করার আছে? ভালো চাকরি পেতে হলে মামা খালু লাগে। মামা খালু ছাড়া চাকরি খুব কম মানুষ পায়। সেই কম মানুষ, বলা যায় অনেক মেধাবী মানুষের ভিড়ে আমি চাপা পড়ে যাচ্ছি। টিউশনি শেষ করে রতনকে ফোন দিলাম। তাকে আমার বিষয়টি নিয়ে কথা বলেছি কিনা জিজ্ঞেস করলাম। রতন জানালো, হ্যাঁ কথা বলেছি। তো সার্টিফিকেট গুলো নিয়ে বিকালে দেখা কর, হয়ে যাবে। আচ্ছা বলে ফোন রাখতে কেউ একজন এসে আমার সামনে দাঁড়ালো। তাকে দেখে কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম। আমার সামনে নীলা দাঁড়িয়ে আছে। নীলা আমাকে দেখে শান্ত গলায় বলল, কেমন আছো শান্ত? এই মুহূর্তে নীলাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। তবুও বহু কষ্টে নিজেকে সামলে বললাম, ভালো আছি। তুমি? আমিও বেশ আছি। কথা প্রসঙ্গে জানলাম নীলা এখানে তার স্বামীর সঙ্গে এসেছে। তার স্বামী পাশের দোকানে গিয়েছে। তখন আমাকে নজরে পড়তে আমার কাছে আসলো। আমি কোনো রকম কথা কাটাতে বললাম, আজ আসি। কথাটি বলে যেই না সামনে পা বাড়াবো, তখন নীলা বলে, এখনো চাকরির পিছনে ছুটছো? এই কথাটির দ্বারা নীলা যে আমি বেকার কিনা জানতে চাচ্ছে, সেটা খুব ভালোভাবেই বুঝলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, এখনো বেকার। তাহলে ভালোই করছি বলো। নীলার এই কথায় ম্লান হেসে আমি বললাম, ঠিকই করেছো। একজন বেকার ছেলের জন্য কতদিন অপেক্ষা করা যায়? তাছাড়া আমি মধ্যবিত্ত, তোমার পরিবার এমনিও মানত না। তোমার মতো সুন্দরী শিক্ষিত মেয়ের জন্য তারা ভালো কাউকে আশা করে। তুমি সেটা ডিজার্ভও করো। তাই আমাকে ছাড়া সিদ্ধান্তটা তোমার ভুল ছিল না, খুবই ভালো ছিল। আমি মনে করি জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এই কথা বলে আমি আর দাঁড়ালাম না, দ্রুত পায়ে এগিয়ে গেলাম। কিছুটা দূরে গিয়ে পিছনে তাকালাম। ইতিমধ্যে নীলার পাশে তার স্বামী এসে দাঁড়িয়েছে। দুজনকে বেশ মানিয়েছে। তাদের একসঙ্গে দেখে খুশি হলাম। যদি আমার কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু কষ্ট হচ্ছে না।
কারণ নীলা সঠিক ছিল। আমাদের দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা থাকলেও সেই ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার মতো যোগ্যতা আমার মতো মধ্যবিত্ত ছেলের ছিল না। যেই যোগ্যতা আমার ছিল না, সেটার জন্য অন্যকে দায়ী কিভাবে করি? যদিও নীলা যখন হাত ছেড়ে দিয়েছিল, তখন খুব কষ্ট পেয়েছিলাম। মনোকষ্টে কিছুটা বকাও দিয়েছিলাম। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে আমি যতবার ভেবেছি, ততবারই মনে হয়েছে নীলা সঠিক। কারণ আমি আমার ভবিষ্যতের দিক তাকালে কিছু দেখতে পাই না। সেদিনও ভবিষ্যৎটাকে অন্ধকারের মতো লাগতো। আজও সেটাই। এই অন্ধকার ভবিষ্যতের পথিকের সঙ্গ নীলা কতদিন দিবে? ভুলটা আমারই ছিল। মধ্যবিত্ত এই সমাজে অভিশাপের মতো বোঝার আগে নীলাকে জীবনে জড়িয়ে নিয়েছিলাম। যদি সেই সময় মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়ার অভিশাপটাকে চোখে দেখতে পেতাম, তাহলে হয়তো নীলাকে জীবনে জড়াতাম না, এতটা ভালোবাসতাম না। আর ভালোবাসাটা না হলে ভালোবাসা হারানোর বেদনাও পেতাম না। বাড়ি ফিরে মায়ের চেঁচামেচি শুনে এগিয়ে গেলাম। বোনকে প্রচুর বকা দিচ্ছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম বোন নীরবে কান্না করছে আর মা বকেই যাচ্ছে। মায়ের কথা হলো, সংসারের অবস্থা তুই জানিস না? যেখানে সংসার চালাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে তুই এখন ৩,০০০ টাকা জামা পছন্দ করে বলিস, এটা কিনে দাও মা। এই কথাটা বলতে তোর বুকে বাঁধলো না? এত শখ কিসের? বাবা ভাইয়ের কষ্ট দেখছিস না? এভাবে নানা কথা বলে যাচ্ছে মা। আমি মাকে বললাম, এভাবে ওর সঙ্গে চেঁচামেচি করছো কেন মা? আমার কথার জবাবে মা যা বলল তা হলো, বোন তার বান্ধবীর গায়ে একটি জামা দেখে খুব পছন্দ করেছে। বাড়িতে এসে মায়ের কাছে তেমন জামা চেয়েছে, যার দাম ৩,০০০ টাকা। এজন্য মা তাকে বকছে। আমি বোনের কান্না দেখে তার চোখ মুছিয়ে দিয়ে বললাম, কান্না করিস না বোন, মা একটু রেগে আছে তাই এমন বলছে। তারপর মাকে বোঝালাম বোনকে এভাবে না বকতে। বোন সবে ১০ম শ্রেণীতে পড়ে। জীবনটা এখন তার কাছে রঙিন। আশেপাশের মানুষকে দেখে নানা ইচ্ছা, শখ মনের মধ্যে জেগে উঠছে। এখানে বোনের দোষ নয়, দোষটা হলো তার ভাগ্যের। সে এমন পরিবারে জন্ম নিয়েছে যেখানে ৩,০০০ টাকা অনেক টাকা। কিন্তু তার বান্ধবীর পরিবার তেমন নয়, তাদের কাছে এটা সামান্য টাকা। এখানে বোনকে বকে কোনো লাভ হবে না, বরং তাকে বোঝাতে হবে আমাদের অবস্থা। সাধ্য অনুযায়ী স্বপ্ন দেখা উচিত। আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখি বলেই বোধহয় এত কষ্ট পাই। হতাশা আমাদের ঘিরে ধরে। আমি বোনকে বেশ ভালোভাবে কথাগুলো বোঝালাম। বোন কান্নারত অবস্থায় বলল, আমি শুধু বলেছি ওটা পছন্দ, আমার এমন জামা থাকলে ভালো হতো। তাতেই মা প্রচুর কথা শোনাচ্ছে। আমি কি বলেছি আমার ওটাই লাগবে? বোনের এই কথায় তাকে কান্না করতে বারণ করলাম। তার মন ভালো করার জন্য বললাম, চল দোকান থেকে ভাজা পোড়া কিনে নিয়ে আসি, খাবি তো? হ্যাঁ। ইস, কতদিন পর ভাজা পোড়া খাবো জানো? আমি খাবো না মানে ১০০ বার খাবো। বোন মুহূর্তের মাঝে খুশি হয়ে গেল। তার খুশি দেখে আমারও মুখে হাসি ফুটে উঠল। তৎক্ষণাৎ বোনকে নিয়ে কাছের একটি দোকানে গেলাম। রাতে সার্টিফিকেটের কপি রতনকে দিয়ে আসলাম। বাসায় আসতে শুনতে পেলাম বাবা খাবার খাচ্ছে না, সে ঘরের মধ্যে চুপচাপ শুয়ে আছে। আমি মাকে এর কারণ জিজ্ঞেস করলে মা জানালো, তোর বাবার বয়স হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ থাকে, তাই অফিস কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এই কথা শুনে খুব কষ্ট পেয়েছে। আসলে সংসারের এত খরচ, মেয়েটার পড়ালেখা, তুইও কোনো চাকরি করিস না, সব মিলিয়ে ভেঙে পড়েছে। বাবার চাকরি করতে হবে না, আমি সকালেই তো বললাম বাবাকে চাকরি ছেড়ে দিতে, কিন্তু সে রাজি হলো না। ঠিকই তো, বাবার বয়স হয়েছে, এখন চাকরি করা লাগবে না। আমার কথা শুনে মা হতভম্ব হয়ে তাকালো। তারপর বলল, চাকরি না করলে সংসার কিভাবে চলবে? আমি রতনের সঙ্গে রতনের অফিসে চাকরি নিচ্ছি, সেই সাথে টিউশনি তো আছে, সংসারটা আমি সামলে নিতে পারবো মা। তাছাড়া আমারও মনে হয়
এবার তোমরা সংসারটা আমার উপরে ছেড়ে দাও। তাহলে অন্তত সংসারের জন্য হলেও আমার কিছু একটা হবে। আমার কথা শুনে মা কিছুটা খুশি হলো। আমার একটি চাকরি হবে এটা শুনেই সে খুশি। আসলে সে তো জানে না কোন চাকরি হচ্ছে, কত স্বল্প বেতন। এই চাকরির স্বপ্নটা আমি দেখিনি। এসব আমার মা বোঝেনি বা বুঝতে চায়নি। তার কাছে ছেলের একটি চাকরি আর সংসারটা কোনোভাবে চলে যাওয়াই গুরুত্বপূর্ণ। আমিও তাই ভেবে নিলাম মধ্যবিত্ত হয়ে এত স্বপ্ন দেখতে নেই। এখন সংসারের প্রয়োজনে যেই চাকরি পাবো সেটাই করব। এখন সংসারটা চালানো প্রয়োজন। অতঃপর কেটে গেল কয়েকদিন। ১ মাস শেষে নতুন মাসের আগমন ঘটল। বাবার চাকরিটাও চলে গেল। সোহানের মাও টিউশনিটা বন্ধ করে দিল। সেই সাথে গত মাসের বেতনও দেয়নি। সব মিলিয়ে এখন পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে। তবে পকেট ফাঁকা। যদিও রতনের অফিসে চাকরিটা হয়ে গেছে, কিন্তু বেতন তো পরবর্তী মাসে পাবো। এখন এই মাসটা তো চলতে হবে। সেজন্য চিন্তা করলাম কারো সাহায্য নিয়ে সোহানের মায়ের কাছে টাকাটা চাইতে যাব। সরাসরি বাসায় যাবার আগে ফোনে একবার চাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানেও সমস্যা। সে ফোন দিলে সহজে ফোন ধরে না। যদিও বা ধরে টাকার কথা বললেই কেটে দেয়। তবুও ভদ্রতা করে শেষবার ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ধরল। ফোনটা ধরে কঠিন গলায় বলল, কি সমস্যা? বারবার ফোন দাও কেন? আন্টি, আমি আমার পাওনা টাকাটা নেওয়ার জন্য ফোন দিয়েছি। এই কথা শুনে সোহানের মা এক বাক্যে বলে দেয়, তোমার সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। অতঃপর ফোন কেটে দেয়। আমিও সেদিন বিকালে এক বড় ভাইকে নিয়ে তাদের বাসায় যাই। প্রথমে যদিও টাকা দিতে চাচ্ছিল না, পরবর্তীতে আমি এই টাকার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারি টুকটাক মামলার ভয় দেখালে বাধ্য হয়ে দিয়ে দেয়। টাকাটা দেওয়ার সময়ও সোহানের মা বলে, ছোটলোক কোথাকার। আমি তার কথার প্রত্যুত্তর না করে চলে গেলাম। শুরু হলো ব্যস্ত এক জীবন। সারাদিন কল সেন্টারে কাজ, তারপরে সে 2টা টিউশনি, সব মিলে হিমশিম খেয়ে যাচ্ছে। অফিস টাইমটা মোটেও ভালো যাচ্ছে না। প্রথম কয়েকদিন কাজ শেখালেও পরবর্তীতে কাজ শেখানোর চেয়ে বকা দেয় বেশি। আমার অবশ্য বকা কম খাওয়া লাগতো। রতন এখানে সমস্ত বিষয়টা আমাকে বুঝিয়ে দিত। তবে কল সেন্টারে জব করে বুঝতে পারলাম এখানে জব করা কত ধৈর্যের। এখানে সাধারণ মানুষ কল দিয়ে যতই রাগারাগি, যতই তেজ দেখাক, সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। সবকিছুই মেনে নেওয়া যায়। কিন্তু এখানে অনেকে শুধু শুধু ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে। মানে এটা তাদের কাছে মজার মতো। তাদের এই মজা যে এদিকে আমাদের জন্য কতটা বিরক্তির এবং কষ্টের, সেটা তারা একবারও উপলব্ধি করতে পারে না। একদিন তো একজন বাড়াবাড়ি করে ফেলে। ফোন দিয়ে যা বলে সেসব শুনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রত্যেক দিনের মতো কল ধরে আমি শান্তভাবে বললাম, হ্যালো স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সে তার কোনো সমস্যার কথা তো বললই না, উল্টো বাজে গালাগালি দিতে শুরু করেছে। সে যতই বাজে কথা বলছে, আমি ততই শান্তভাবে বলছি, প্লিজ স্যার, আপনার সমস্যাটা আমাদের সাথে শেয়ার করুন। আমরা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করব। আমার কোনো কথা সে কানেই নিচ্ছে না। সে তার মতো গালি দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে বাবা মা তুলে গালি দিয়ে দেয়। আমারও মেজাজ হারিয়ে যায়। আমি উত্তেজিত হয়ে বলি, বেয়াদব, মুখ সামলে কথা বল। তৎক্ষণাৎ আমার পাশের জন আমার কথা শুনে আমাকে সরিয়ে দিয়ে ফোনটা সে নেয় কানে। আমাকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে বলে, আমি দেখছি। আমি চুপ করে যাই। সেও তার সমস্যার কথা জানতে চায়। কিন্তু সেই লোকটার সমস্যা তো বলছেই না, উল্টো বাজে কথা বলেই যাচ্ছে। যেটা দেখে আমার কলিগ ফোনটা কেটে দেয়। অতঃপর আমাকে বলে, কোনো ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলা যাবে না। এটা ম্যানেজারের কানে গেলে সে খুব রাগ করবে। মানে, সে যা বলেছে তাতে শান্ত থাকা যায়। আমার এই কথা আমার কলিগ খুব ভালোভাবে বোঝালো। সে বলল,
প্রথম প্রথম তাই এমন হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাই হোক, এখানে জব করা যে বেশ ধৈর্যের, তা তো এই কদিনে বুঝেছ। সেজন্য বলবো কথাবার্তা একটু বুঝে বইলো। আমাদের কথার মাঝে ম্যানেজার চলে আসে। ইতিমধ্যে তার কাছে কমপ্লেন চলে গিয়েছে। লোকটা অভিযোগ জানিয়ে দিয়েছে। ম্যানেজার এসে আমার কথা না শুনে খুবই চিৎকার চেঁচামেচি করে। তার এক কথা, কাজ করতে না জানলে এখানে আসছো কেন? এটা তোমাদের বাড়ি পেয়েছো যে যা খুশি বলবে? কথাবার্তায় কোনো প্রফেশনালিজম নাই। সে আমাকে ইচ্ছা মতো ঝাড়লো। রতন এসব শুনে এপাশে আসে। সে আমার হয়ে বলে, স্যার ওকে ক্ষমা করে দিন, নতুন মানুষ তাই বুঝতে পারেনি। এটা শুনে ম্যানেজার রতনের উপরই চিৎকার শুরু করে। রতন তার কথা শুনে চুপ করে যায়। ম্যানেজার আমাদের কথা শুনে চলে যায়। সে চলে যেতে আমি নিজের ডেস্কে বসে বিরক্ত হলাম। এভাবে কেউ মজা করার জন্য, নিজের খুশির জন্য কাউকে ফোন দিয়ে এমন ব্যবহার করে? পরবর্তীতে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এখানে আমি ছেলে বলে বেঁচে গেছি, সত্যিই বেঁচে গেছি। মেয়েদের জন্য এসব অহেতুক কল আরো বিরক্তির। তাদের ফোন দেওয়ার পর মেয়ে কণ্ঠ পেলেই অনেকে নোংরা কথা বলা শুরু করে। এদের কথা শুনে তাও সবাইকে চুপ থাকতে হয়। এখানে তাদের অপরাধ অপরাধ নয়, কিন্তু যারা কাজ করে তাদের ব্যবহার খারাপ হওয়াটা অপরাধ। এই চাকরির জীবনটা যে খুব খারাপ হতে চলেছে তা বুঝে গেলাম। এই চাকরির দোষ দিয়ে লাভ নেই। সব চাকরিতে এমন বকাঝকা থাকে, সবগুলোতে আমাদের মানিয়ে নিতে হয়। তাছাড়া দিন শেষে সবারই পরিবার আছে। সেই পরিবারকে টেনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চাকরি থাকাটা জরুরি। সেজন্য কর্মস্থলে এমন কিছু ব্যবহার না চাইতেও মেনে নিতে হয়। রতন বেশ কিছুদিন ধরে অফিসে আসছে না, ফোনও ধরছে না। ম্যানেজার তার খোঁজ করছিল আমার কাছে। ম্যানেজার তো সোজা বলে দিয়েছে, এভাবে বন্ধ দিলে তাকে আর চাকরিতে রাখা যাবে না। আমি এসব শুনে রতনের বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু নানা ব্যস্ততায় হয়ে ওঠেনি। তার 2 দিন পর খবর এলো রতন আত্মহত্যা করেছে। এই কথাটি শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রতনের সঙ্গে শেষ যে সময় দেখা হয়েছিল সেই সময় তাকে মনমরা লাগছিল, কিন্তু তাই বলে যে সে এমন সিদ্ধান্ত নিতে পারে সেটা আমার কল্পনাতেও আসেনি। এই তো সেদিন রতন জীবন নিয়ে কত কথা বলল, আর সে কিনা এমন কাজ করলো। খবর পেয়ে দ্রুত রতনের বাড়ি যাই। রতনের মৃতদেহ পড়ে আছে মেঝেতে, পাশে তার বাবা মা কান্না করছে। তাদের কথা দ্বারা বুঝতে পারলাম এখানেও একই সমস্যা। ছেলেকে এত পড়ালেখা করিয়েছে, মাস শেষে 1000-1000 টাকার বেশি টাকা দিতে পারে না। তাতে সংসার চলে? কেমন চাকরি করে সে? এটাকে তো বেকারই বলে। ঘরের মধ্যে রতন যে মানসিক অশান্তিতে ছিল তা স্পষ্ট বুঝতে পারলাম। এভাবেই কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভাগ্যের কাছে হার স্বীকার করে চলে যায়। শান্ত যদিও এই ভুল করার কথা ভাবছিল, কিন্তু শান্ত তা করেনি। এখন রতনের পরিবারকে দেখে শান্ত বুঝে গেছে তাকে ভাগ্যের কাছে পরাজয় স্বীকার করলে চলবে না, তাকে লড়াই করে যেতে হবে। রতনের বাবা মায়ের কথা শুনে শান্ত কিছুটা ভাবনামগ্ন হলো। আজ রতনের বাবা বলছে ছেলেটা যা করছিল তাই বেশ ছিল, না খেয়ে তো থাকতাম না। কেন যে ছেলেটাকে ভালো জব, বেশি টাকা সংসারে দিস না কেন বলে কথা শুনিয়েছি। আমার ছেলের মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার দোষ সব। আমি এসব না বললে আমার ছেলেটা বেঁচে থাকতো। আহা, জীবন কত গভীর। বেঁচে থাকতে কেউ জীবনের মূল্য বোঝে না, মরে গেলে সবাই বোঝে, তাই না? একদম তাই। পরিশেষে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের শেষ পরিণতি হয় রতনের মতো, নয়তো এই সমাজে অদম্য লড়াই করে যেতে হয়। আমি লড়াইটাকে বেছে নিয়েছি। দিন যায়, দিন আসে, পরিশ্রম করে সংসারটাকে টিকিয়ে রেখেছি। মাঝে মাঝে হঠাৎ করে চাকরি চলে যায়, তখন হতাশা, চিন্তায় ইচ্ছে করে রতন হতে। তবে পরিবারের সবার মুখগুলো মনে পড়লে ইচ্ছেটা শেষ হয়ে যায়।
তাই আবার লড়াই করতে হয়। নতুন চাকরি নেই, নতুনভাবে এগিয়ে যাই। এটাই মধ্যবিত্ত জীবন। যাদের এভাবেই লড়াই করে বাঁচতে হয়, নয়তো মরতে হয়। মধ্যবিত্তের এই লড়াই চলতেই থাকে, চলতেই থাকে। এই গল্প তেমনভাবে চলমান থাকে। মধ্যবিত্তদের গল্প কখনো শেষ হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।